পরের অঙ্কটি লক্ষ্য করি। মনি ট্রেডিং কোম্পানির একটি স্বতন্ত্র বিভাগ নগদান হিসাব রয়েছে, আবার খুচরা নগদানও সংরক্ষণ করে থাকেন। এখানে সিলেট বোর্ড 2022 সালে প্রশ্নটি এসেছিল এইচএসসি। এই প্রশ্নটি দেয়া আছে, প্রশ্নের নিচে দেয়া আছে যে এই 1 তারিখের লেনদেনের জাবেদা করা। 1 তারিখের লেনদেনের জাবেদা হচ্ছে প্রধান ক্যাশিয়ারের নিকট থেকে প্রাপ্তি। এটার জন্য জাবেদা হবে খুচরা নগদান ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট, এই জাবেদাটা হবে। তাহলে জাবেদা তোমরা পারবে। আমি খ নাম্বারের অগ্রদত্ত পদ্ধতিতে খুচরা নগদান বই প্রস্তুত করব, এটা দেখাবো। এই যে অগ্রদত্ত পদ্ধতিতে খুচরা নগদান বইয়ের ছক, এটা প্রথম লিখবো প্রাপ্তি, তারিখ, তারপর বিবরণ, ভাউচার নং, মোট প্রদান। এখানে লিখবো খুচরা খরচের বিশ্লেষণ। তারপর এই ভিতরে লিখবো মনিহারি, তারপরে ডাক ও তার, যাতায়াত এবং মেরামত ব্যয়, এগুলো লিখবো। এইভাবে আমরা খুচরা নগদানের ছক অঙ্কন করবো। ছকটা আমরা একটু দেখি, প্রয়োজনে আমরা খাতায় তুলে নিতে পারি, যাদের আমরা যে আমার সামনে বসে অঙ্কটা করতেছি খাতায় তুলে নিতে পারি ইচ্ছে করলে। আচ্ছা, ছক দেখা হয়েছে, এবার আমরা অঙ্ক সমাধান করবো, তাই না? তো অঙ্কের ক্ষেত্রে আমরা প্রথমে লিখবো এই যে বাম দিকে এই নগদ যে টাকাটা পাচ্ছি, নগদান হিসাব বলে যে টাকাটা নগদ পাচ্ছি, ওইটা বাম দিকে লিখতে হবে। কিন্তু এই বিবরণের ঘরের নাম লিখবো, নগদ যেহেতু পাচ্ছি তাই এটার জন্য যাবে খুচরা নগদান ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাই ডেবিট দিকে টাকা লিখেছি খুচরা নগদানের 300 টাকা। এবার বিভিন্ন খরচ ছিল, সেই খরচগুলো আমরা এই বিবরণের ঘরে লিখবো। যেমন আসবাবপত্র মেরামত ছিল, তাই না? তো ওইটা আমরা কি করব, এই মোট প্রদানের ঘরে লিখবো 15 টাকা। সাথে সাথে এই মেরামতের ঘরে লিখবো, মোট প্রদানের ঘরেও লিখবো, মেরামতের ঘরেও লিখবো। এরপরের খরচটি ছিল টেলিফোন বিল প্রদান। তো টেলিফোন বিল প্রদান যে টাকাটা ছিল আমাদের এই 20 টাকা, এই 20 টাকা এখানে লিখবো, পাশাপাশি ডাক ও তারের ঘরে লিখবো। এরপর 3 তারিখে আমাদের ছিল পেন্সিল ক্রয়। আচ্ছা, পেন্সিল ক্রয়, কাগজ কলম ক্রয়, এগুলি কিন্তু মনিহারির মধ্যে পড়ে। পেন্সিল আমরা কিনেছিলাম 6 টাকা দিয়ে, এই 6 টাকা লিখলাম, পাশাপাশি এই 6 টাকা আবার মনিহারির মধ্যে পড়বে। ভালো করে লক্ষ্য করে এখানে মোট প্রদানে প্রত্যেকটা বসছে, আর পরে এই ঘরগুলির যে কোনো একটা ঘরে বসবে। যেমন এই পেন্সিল ক্রয়টা মনিহারি, তাই মনিহারির মধ্যে লিখেছি। টেলিফোন বিল প্রদানটা ডাক ও তার, তাই এখানে লিখেছি এবং ডাক ও তারের ঘরে লিখেছি। আর মেরামতটা মেরামতের ঘরে লিখবো। এইভাবে প্রথমে এটা হচ্ছে আমাদের মোট প্রদান স্টেশন, তো এই স্টেশনে সবাইকে থামতে হবে, থামার পরে ওদিক যাবে। এরপরে 4 নম্বরে বলেছে কার্বন ক্রয়। কার্বনটাও কিন্তু মনিহারির মধ্যে পড়ে, তাই মোট প্রদানের ঘরে লিখবো 20 টাকা এবং এটা আবার মনিহারির ঘরে লিখবো। পরে আরো 4 তারিখ আছে, মেরামত খরচ আর একটা প্রদান করা হয়েছে 13 টাকা, এই মোট প্রদানের ঘরে লিখবো, সাথে সাথে এই মেরামতের ঘরে লিখবো। মোট প্রদান এবং মেরামত দুইটা ঘরে করবো। পরেরটা লক্ষ্য করি, 5 তারিখে বৈদ্যুতিক বাল্ব ক্রয়। তো বৈদ্যুতিক বাল্ব ক্রয় করলে অবশ্য এই প্রথমে লিখবো আমরা মোট প্রদানের ঘরে, এবং এটা আবার মনিহারের মধ্যে লেখা যায়, মনিহারের মধ্যে লেখা যায়, এটা অফিস সাপ্লাইয়ের মধ্যে পড়ে, তো সেজন্য। ডাক ও তার খরচ প্রথম ঘরে লিখবো, এবং এটা আবার এই যে ডাক ও তার খরচ আছে এই মাঝখানে এইখানে চলে যাবে, এইখানে ডাক ও তারের ঘর আছে আলাদা। রিক্সা ভাড়া প্রথমে লিখবো 21 টাকা, এবং এটা আবার যাতায়াতের ঘরে লিখবো। এবার যোগ করে আমরা সব নিচে নামাবো। আমাদের লেখা শেষ, এখন যোগ করব। যোগ করার সময় এই মোট প্রদান যোগ করে আমরা কত পেলাম? 122 টাকা মোট প্রদান। মনিহারি যোগ করে পেলাম 44 টাকা। ডাক ও তার যোগ করে পেলাম 29 টাকা। মেরামত খরচ যোগ করে, যাতায়াত মেরামত খরচ, এগুলো যোগ করে করে সব নিচে নামিয়ে এখানে দাগ দিয়ে দিব, ডাবল দাগ দিয়ে ক্লোজ করে দিলাম। এবার কি করব, এবারে যে মোট প্রদান এইটা এবং বাম দিকের মোট প্রাপ্তি, এই দুটার পার্থক্য নির্ণয় করতে হবে, যে কত টাকা আমার জের থাকলো সেটা দেখতে হবে। তো আমি এদিকেও দাগ দিব, বাম দিকেও দাগ দিব। এই দাগের নিচে লিখবো 300 টাকা, এই 300 টাকা এদিকে নিয়ে যাওয়ার পরে আমরা এখন জের করবো। ভালো করে লক্ষ্য করি, বাম দিকে 300 টাকা যোগ করে এখানে লিখছি, এই 300 টাকা এখানে নিয়ে গেলাম, 300 থেকে 122 টাকা বাদ দিয়ে আমরা পাবো এই 178 টাকা। এইটার নাম ব্যালেন্স সিডি, এটার নাম হচ্ছে ব্যালেন্স সিডি। এই যেটা বের করে আমরা
178 টাকা পেলাম। এই 178 টাকার বাম দিকে চলে আসবে, এইখানে, এই বাম দিকে ব্যালেন্স বিডি বলে বাম দিকে লিখবো 178 টাকা, এবং এই 122 টাকা এর নিচে লিখবো, এটার নাম লিখবো নগদান হিসাব। অর্থাৎ যদি অগ্রদত্ত, ওই যে উপরে বলেছে অগ্রদত্ত পদ্ধতি, অগ্রদত্ত পদ্ধতি যদি অঙ্ক করতে বলে তাহলে নিচে দুইটা লাইন হবে। প্রথমে ব্যালেন্স সিডি যেটা হয়েছিল উপরে, ওইটা বিডি নামে লিখবো। আবার যে টাকাটা 122 টাকা খরচ হয়েছিল ওইটা আমরা নগদান হিসাব নামে লিখবো। তো এই হচ্ছে আমাদের যাত্রা। এখন এখান থেকে খতিয়ান করতে হবে। বুনিয়ারি, ডাক ও তার, যাতায়াত, মেরামত, 4টা খতিয়ান হবে, তাই না? খতিয়ানের ঘর আমরা পারি, কিভাবে লিখতে হবে আমি দেখাই দিচ্ছি। তার আগে আমরা এখানে লিখবো এই যে খপি মানে খতিয়ান পৃষ্ঠায় স্থানান্তর হবে, এই যে এখানে কথাটা লিখবো, প্রতিটি খরচের ঘরের যোগফল সংশ্লিষ্ট খতিয়ানে ডেবিট দিকে লিখতে হবে, এই কথাটা লিখে দিব। এই হচ্ছে খুচরা নগদান। খুচরা নগদানের একটি বিষয় মনে রাখতে হবে, এই যে খুচরা খরচের বিশ্লেষণ বলা আছে এখানে, মনিহারি, ডাক ও তার, যাতায়াত, মেরামত, এইগুলা কম বেশি হতে পারে। বাম দিকের এই 52 নং পর্যন্ত, মোট প্রদান পর্যন্ত এই ঘরগুলি ফিক্সড থাকবে, কোনো পরিবর্তন হবে না। বাট এই খুচরা খরচের বিশ্লেষণ, এটা এখানে 4টা আছে, কোনো জায়গায় 5টা হতে পারে, কম বেশি হতে পারে, সমস্যা অঙ্কের উপর ভিত্তি করে। এখান থেকে খতিয়ান করা শিখবো। খতিয়ান করার জন্য আমরা একটা কাজ করতে পারি, খতিয়ানের ঘর টানবো। এই যে মারুফ ট্রেডার্স এর খতিয়ান মনিয়ারি হিসাব। তো মনিয়ারি হিসাবে আমরা প্রথমে লিখবো যে নভেম্বরের 30 তারিখ খুচরা নগদান হিসাব বলে মনিয়ারির কত টাকা হয়েছিল যোগফল মনে আছে? ওই টাকাটা লিখবো 44 টাকা। কিছুক্ষণ আগে পেয়েছিলাম 44 টাকা, কিছুক্ষণ আগে, ওই টাকাটা এখানে নিয়ে আসলাম। এরপরে আরেকটা খতিয়ান ছিল ডাক ও তার হিসাব। তো ডাক ও তার হিসাবেও আমরা লিখবো ডেবিট দিকে খুচরা নগদান হিসাব বলে ডেবিট দিকে টাকা লিখবো। 29 টাকা ছিল ডাক ও তার হিসাবে। এই টাকাগুলি কিন্তু অঙ্ক থেকে নিয়ে আসতেছি, আমি কিছুক্ষণ আগে যে অঙ্ক করলাম ওইখানে আমরা বের করেছিলাম, ওখান থেকে আমরা নিয়ে আসতেছি। এরপর আবার যাই, তারপরটা খতিয়ান তো 4টা। এরপরে যাতায়াত খরচ। তো যাতায়াত খরচেও খুচরা নগদান হিসাব লিখে যাতায়াত খরচের কত টাকা ছিল সেই টাকাটা লিখবো ডেবিট দিকে, এবং ব্যালেন্সেরও জেরেরও ডেবিট দিকে লিখতে হবে, উদ্বৃত্তের ডেবিট দিকে লিখতে হবে। এরপরে লাস্ট খতিয়ান বিবিধ খরচ। তো বিবিধ খরচে যে টাকাটা ছিল আমরা এখানে খুচরা নগদান হিসাব বলে 28 টাকা ছিল, এই 28 টাকা ডেবিট দিকে লিখবো, ডেবিট দিকে লিখবো 28 টাকা বিবিধ খরচের। তো এই হচ্ছে আমাদের খুচরা নগদান বই এবং খতিয়ান। এবার